ভাই আসসালামু আলাইকুম। আমি কিন্তু চাঁদা পার্টি। আমি কিন্তু কাল চাঁদা পার্টিতেই ভোট দিব। কেন জানেন? তৃতীয় বিশ্বের একটি অর্থনৈতিক দেশে নিম্নবিত্ত মানুষজন যারা 500 টাকা বাজারে নিয়ে গেলেও আহ, বাজারের কিছুই কিনতে পারে না, হ্যাঁ, আর তাদের পক্ষে প্রতিদিন 500 টাকা বাজারে নিয়ে যাওয়া সম্ভব না। আর আমরা মধ্যবিত্তরা 1000 টাকা বাজারে নিয়ে গেলে মনে হয় যে পকেটে আরও 2000 টাকা থাকলে বোধহয় ভালো হতো। তো এরকম একটা অর্থনৈতিক দেশে গরিব মানুষ বিভিন্ন উপায়ে তাদের কিছু টাকা পয়সা ম্যানেজ করে নিবেনই, সেটাকেই হয়তো আবিধানিক অর্থে চাঁদাবাজ বলতেছে। তো ঠিক আছে, আমি কে কী বলছে চাঁদা পার্টি সেটা বিষয় না। আমি আসলে চাঁদা পার্টিকেই ভোট দিব। আরেকটা কারণ হচ্ছে আমাদের তথাকথিত আলেম সমাজ নামে জামাতে ইসলামী, যাদের পূর্ব ইতিহাস ছিল রাজাকার, তারা যে ভোট করতেছে এবং অপোনেন্টকে চাঁদাবাজ বলতেছে। তো এই মাদ্রাসা ইতিমখানা চালানি লোকগুলো কি কখনো চিন্তা করে দেখেছেন যে সরকারে এমপিওভুক্ত হওয়ার পরও তাদের মাদ্রাসা নীতিমালায় কতজন সদস্য হতে কত টাকা করে চাঁদা নেবেন সেটা কিন্তু উল্লেখ নাই, এটা কোনো পলিসিতে নাই। কিন্তু আমরা একটা সময় যখন স্কুল কলেজ মাদ্রাসা অডিট করতে যেতাম শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে, আমরা দেখতাম যে প্রতিটা মাদ্রাসার অ্যাকাউন্টসে, মানে বার্ষিক প্রতিবেদনে, আয়ের যে খাতগুলো থাকে তার ভিতরে একটা হচ্ছে সদস্যদের মাসিক চাঁদা। কিন্তু এই মাসিক চাঁদা কত টাকা করে কতজন সদস্য এটা কিন্তু উল্লেখ থাকে না কোনো পলিসিতে। সো সে তার ইচ্ছা মতোই চাঁদাটা নিতে পারে। দ্বিতীয় প্রসঙ্গে, এককালীন দান, অনুদান, জাকাত ফান্ড, তারপরে হচ্ছে কোরবানির চামড়া, এছাড়া আরও অনেক কিছু, কি মসজিদে মুসল্লিদের দান, এটা প্রতি সপ্তাহব্যাপী সাধারণত কালেক্ট করা হয়। তো এভাবেই আয়গুলো হয়, অন্যদিকে ব্যয় হয়। এবার আসেন এতিম। এতিম যারা এই স্কুলে পড়ে, সেটা ইসলামিয়া, ইবতাদিয়া, কওমি বলেন, যাই বলেন, এগুলোর পিছনে কিন্তু তাদের গার্জেনদের মাসিক পে করতে হয়। সো তাদের ব্যাপারে এদের কোনো খরচ নাই। হ্যাঁ, বেশিরভাগ লোকের রিয়েল এতিম আসলে মাদ্রাসাগুলোতে 1% to 5% স্টুডেন্ট হয় যারা রিয়েল এতিম। বাকি সব তো পয়সাওয়ালাদের ছেলে, বাপে আরবে থাকে, ছেলেকে এতিমখানায় পড়াইতেছে ইসলামিক শিক্ষা। সো এগুলোতে টাকা লাগবে কেন? আর এই আইনের ফাঁক দিয়ে যারা চাঁদাবাজি করে ওটাকে আসলে আমরা হাদিয়াই বলি। হ্যাঁ, তো যাই হোক ভাই, চাঁদাবাজের অনেক রকম আছে। আমি কিছুটা ব্যাখ্যা করার চেষ্টা করলাম, সময় সুযোগ হইলে হয়তো আরও ডিটেল ব্যাখ্যা দিতাম। তবে আমি এটা কনফার্ম, এমপিও ভুক্ত স্কুল কলেজের ডোনেশন যায় সরকার থেকে কিছুটা অংশ, আর শিক্ষকদের কারো 50%, কারো 100% বেতন গভর্নমেন্ট থেকে যায়। তাহলে ওই মাদ্রাসা বা এতিমখানাতে আপনার সদস্যদের, এলাকাবাসীদের কাছ থেকে চাঁদা নেওয়ার কী মানে আছে? তো এ কারণে আমরা দেখতে পারি যে একটা উন্নত এলাকার মাদ্রাসা এতিমখানাটা অনেক বড় ভবন, হ্যাঁ, আলিশান ভবন, এবং সেখানে শিক্ষকরা আতর পারফিউম লাগায়া দাড়ি টুপির মধ্যে একদম, মানে বিশাল অবস্থা, মক্কার একজন হুজুর। আর ভোলার চর কিংবা নোয়াখালীর পিছনে যে চরগুলো আছে, আমি অনেকগুলো ঘুরছি, ওইসব এতিমখানাগুলোতে গেলে দেখবেন বেড়ার ঘরের মধ্যে, তাও ভাঙা, বেঞ্চও নাই। তো ওখানেও এতিমখানা চলতেছে। তো এই বৈষম্যটা কিন্তু ওনাদের মাদ্রাসা শিক্ষা বোর্ডের রয়ে গেছে। এর কারণ হলো তাদের পলিসি, এক গ্রুপ হাদিয়া খায়া বেড়াইতেছে, আরেক গ্রুপ টাকা পাচ্ছে না, এটাই হচ্ছে বিষয়। তো যাই হোক, ভোট কালকে। আপনি আপনার ভোটটা চিন্তা করেই দিবেন যে আপনি কি জুলাই সংস্কারের পক্ষে, তাহলে হ্যাঁ, আর যদি পক্ষে না থাকেন তাহলে না। সিমিলারলি আপনি যদি চাঁদাবাজের পক্ষে থাকেন তাহলে ধানের শীষেই ভোট দিবেন, মানে এটা এনসিপি, ড্যাডা, হ্যাঁ, নুনুকাটা পার্টি, আর হচ্ছে আমাদের রাজাকারের পরবর্তী প্রজন্ম জামাতে ইসলামী, যারা হাদিয়া খেয়ে বেড়ায়, চাঁদা পায় না। হ্যাঁ, এখানেও ইসলামিক বিষয় আছে কি। তো ভালো থাকবেন, চিন্তা করেই ভোটটা দিবেন। ধন্যবাদ।